देखिए, जो रेस्क्यू ऑपरेशन चल रहा था वो आज सुबह से शुरू हुआ और शाम ढलने तक, यानी कि सूर्यास्त होने से पहले खत्म कर लेना था, क्योंकि अंधेरा हो जाने पे हेलीकॉप्टर को वहां पर नहीं लगाया जा सकता था। इस वजह से काफी सहजता और सजगता के साथ, काफी सुरक्षा के दृष्टिकोण से देखते हुए ऑपरेशन चलाया गया है, लोगों को निकाला गया है। लेकिन एक छोटा हादसा हो गया फिर, जिसमें कि एक हेलीकॉप्टर से एक बच्चा जो है, एक आदमी उसके गिरने की खबर आ रही है कि जब नीचे ले जा रहा था तो उस वक्त तो उसमें वो हल्का घायल हुआ है, और लेकिन बाकी लोगों को सुरक्षित बचा लिया गया है। और क्योंकि सूर्यास्त होने वाला है तो इसके पहले ही ऑपरेशन को खत्म किया जा रहा है। জি শুক্রিয়া প্রকাশ কুমার প্রতিনিধি টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। দেওঘরে রোপওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। যে সময় উদ্ধার কাজ চলছিল সেই সময় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 8 জন। শুনে নেব ঝাড়খণ্ডের পর্যটন মন্ত্রী ঠিক কি বলছেন। अभी 30 लगभग को रेस्क्यू कर चुके हैं, 18 बाकी है। अब देखिए उसमें कितना देर लगता है। 1-1.5 घंटा का जैसे बोल रहे हैं कि 1.5 घंटा के अंदर हो जाएगा। एयर फोर्स है, आर्मी है, NDRF है, सब लगे हुए, स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट सब लगे हुए। मेंटेनेंस में कमी कहीं ना कहीं है, लापरवाही है, उसके चलते हुआ है इसे। সন্ধে নেমে আসছে, কাজে উদ্ধার কাজ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা, যে দুর্ঘটনায় উদ্ধার কাজ চলার সময় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ইতিমধ্যেই 8 জন, এবং এখনো পর্যন্ত 18 জন যাত্রী তারা রোপওয়ের মধ্যে ফেঁসে রয়েছেন। 30 জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনা, আধা সেনা, বায়ুসেনা, NDRF ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে। সাহায্য নেওয়া হচ্ছে বায়ুসেনার হেলিকপ্টারেরও। যারা রোপওয়েতে আটকে রয়েছেন 22 ঘন্টা ধরে, তাদের কাছে জল নেই। তাদের কাছে জল কিভাবে পৌঁছানো যায়, তাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের। মাটি থেকে 800 মিটার দূরে এই রোপওয়ে এবং বাংলা বিহার ঝাড়খণ্ডের বাসিন্দারা আটকে রয়েছেন এখনো পর্যন্ত। প্রায় 18 জন যাত্রী তারা ফেঁসে রয়েছেন এখনো। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো যে 8 জন আহত হয়েছেন, মৃত্যু হয়েছে 2 জনের। যে সময় উদ্ধার কাজ চলছিল সেই সময় এই ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটিতেই এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং জানিয়ে রাখবো আপনাদের,
সেনা, আধা সেনা, বায়ুসেনা, এনডিআরএফ এর সাহায্যে চলছে উদ্ধার কাজ। তবে ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে, কাজেই উদ্ধার কাজ ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যারা রোপওয়েতে আটকে রয়েছেন 22 ঘন্টারও বেশি সময় অতিবাহিত, তাদের কাছে জল পর্যন্ত নেই। তাদের কাছে জল পৌঁছানোই এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে। ত্রিকুট পাহাড়ে এই রোপওয়ে দুর্ঘটনা, যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের এবং গুরুতরভাবে জখম, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, গুরুতরভাবে জখম হয়েছেন 8 জন। একদিন বড় ট্রলিতে আটকে রয়েছেন 8 জন। রাজস্বী দত্তগুপ্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজস্বী, 22 ঘন্টারও বেশি সময় অতিবাহিত, যারা আটকে রয়েছেন তাদের কাছে জল পর্যন্ত নেই। এই অবস্থায় সন্ধে ঘনিয়ে আসছে, কিভাবে চলবে উদ্ধার কাজ? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আবার আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চলছে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ 22 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। হেলিকপ্টার থেকে পড়ে যান এক যাত্রী, যে সময় উদ্ধার কাজ চলছিল সেই সময় হেলিকপ্টার থেকে এক যাত্রী পড়ে যান। রাজস্বী দত্তগুপ্ত আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজস্বী, 22 ঘন্টার বেশি সময় অতিবাহিত, যারা আটকে রয়েছেন তাদের কাছে খাবার জল পর্যন্ত নেই। এর মধ্যে সন্ধে ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, কিভাবে চলবে উদ্ধার কাজ? দেখো, সবচেয়ে বড় যে বিষয়টা, গতকাল ঠিক এই সময় যখন অন্ধকার ঘনিয়ে এসেছিল তখন দুটো রোপওয়ের মধ্যে সংঘর্ষের কারণে আচমকাই এই দুর্ভোগটা শুরু হয় এবং রোপওয়ে আটকে যায় এবং তখন থেকে এই অচলাবস্থা শুরু হয়েছিল। আজকে আবার সন্ধে ঘনিয়ে আসছে এবং এই উদ্ধার কাজ, যেটা অনেকটা সফল হয়েছে, এখনো পর্যন্ত বলা যেতে পারে 40 জন উদ্ধার হয়েছে। আরো এখনো পর্যন্ত যা খবর, 8 জন পর্যটক ওই রোপওয়েতে ফেসে রয়েছেন। 27 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন যদি সন্ধে নেমে যায়, অন্ধকার চলে আসে, তাহলে কিন্তু এই উদ্ধার কাজ ব্যাহত হবে এবং যারা এখনো আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করাটাই কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। এনডিআরএফ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ভারতীয় সেনাবাহিনী, তারা যৌথভাবে এই উদ্ধার কাজ চালাচ্ছেন। একদিক দিয়ে হেলিকপ্টার এবং সামরিক যে বিমান রয়েছে, সেগুলো ছোট বিমান, সেগুলোর সাহায্যে সেখানে পৌঁছে উদ্ধার কাজ চালানোর চেষ্টা চলছে। আরেকটা দিক দিয়ে পাহাড়ের যে অংশে যে উচ্চতায় রয়েছে, সেটা অন্য দিক দিয়ে পাহাড়ের ওপরে উঠে সেখান দিয়ে এই রোপওয়ে থেকে যাত্রীদেরকে উদ্ধার করে আনার চেষ্টা চলছে। এই যে দ্বিমুখী উদ্ধার কাজ, সেটা হয়তো আরো কয়েক ঘন্টা সময় পেলে এই আটকে পড়া বা ফেসে থাকা 8 জনকে উদ্ধার করা সম্ভব হবে। যারা 27 ঘন্টা ধরে জল নেই, খাবার নেই, সেরকম একটা অবস্থার মধ্যে এইরকম একটা শূন্য পথে আটকে রয়েছে, যেটা মাটি থেকে প্রায় 2600 ফুট উঁচু, 800 মিটার উচ্চতায় এই রোপওয়ে আটকে আছে। তো সেই অবস্থাটা এখন কোন পর্যায়ে যায়, কত দ্রুত উদ্ধার কাজটা আরো গতি পায় এবং উদ্ধার হয় যারা আটকে রয়েছেন, সেদিকেই কিন্তু এখন সবার নজর রয়েছে। ধন্যবাদ রাজস্বী তোমাকে। চোখ রাখবো ইউক্রেনের পরিস্থিতির দিকে। ইউক্রেনের বুচায় নৃশংস হত্যালীলা দেখে শিউরে উঠেছে বিশ্ব। প্রতিদিনই মেলেছে নতুন নতুন মৃতদেহ। সেই সব সমাহিত করার জন্য খুঁড়তে হচ্ছে একের পর এক কবর। মৃত্যু পরে বুচা থেকে এবিপি আনন্দর বিশেষ প্রতিবেদন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুচা ক্যাথিড্রালের বাইরে। 18 দিন পরেও আরও অসংখ্য ডেড বডি পাওয়া গেছে বুচায়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বডি ব্যাগে মৃতদেহগুলো প্যাক করে গণকবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গত 12ই মার্চ বুচা দখল করে রাশিয়ান আর্মি। তার 18 দিন পরে বুচা পুনর্দখল করে ইউক্রেনিয়ান সেনা। তারপর আবিষ্কার হয় যে বুচায় নির্মম নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে রুশ আর্মি, এমনটাই অভিযোগ। এখনও পর্যন্ত 400রও বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে বুচা থেকে। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন এই চার্চের বাইরে এই উঠোনে শায়িত ছিল আরও খান 10 মৃতদেহ, যেগুলো আজকে উদ্ধার হয়েছে। মৃতদেহগুলো ফুলে ফেঁপে উঠেছে। শহরের নানান কোনায়, রাস্তায়, ঘাটে থেকে তাদেরকে তুলে নিয়ে এসে শোয়ানো হয়েছিল এখানে। বডি ব্যাগে ভরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য জায়গায়
কবর দেওয়ার জন্য। এই গণকবরটাতে 70 জন শায়িত ছিল। কিছু কিছু মৃতদেহ এখন তুলে নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় কবর দেওয়া হচ্ছে। কিন্তু এতদিন পরে, এই মাসখানেক পরেও রোজ নতুন নতুন মৃতদেহ পাওয়া এটাই প্রমাণ করে যে বুচায় কি নারকীয় ঘটনা ঘটেছে গত 1 মাস আগে। কিভ থেকে বুচার দূরত্ব 15 কিলোমিটার মতন। রুশ সেনা যখন কিভকে চতুর্দিক থেকে ঘিরে কিভের দিকে এগোচ্ছিল, তখন কিভের বাইরের এই ছোট ছোট শহরগুলোকে তারা একের পর এক দখল করা শুরু করে। বুচা দখল হয় 12ই মার্চ। এখানে বলা ভালো যে বুচার ইতিহাসটাও খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কিভ নাৎসিদের অধীনে ছিল, যখন নাৎসিরা কিভ দখল করে, তখন বুচা প্রথম সোভিয়েত ইউনিয়নের আর্মি হেডকোয়ার্টার্স হয় ইউক্রেনে, এই বুচা শহর। আইরনি যে 2022 সালে এই বুচাতেই গণহত্যা চালিয়েছে রাশিয়ান আর্মি, এমনটাই অভিযোগ। চলে আসি পরের খবরে। গদিচ্যুত ইমরান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। 75 বছরের ইতিহাসে পাকিস্তানে কোন প্রধানমন্ত্রী তার সময়সীমা পূর্ণ করতে পারেননি। বিধানসভা থেকে ইমরানের দল তেহরিকে ইনসাফের বিধায়কদের ওয়াকআউট। পাকিস্তানে ফের ক্ষমতায় ফিরল শরীফ পরিবার। इन साथियों की काविश, कमिटमेंट और करोड़ों अवाम लोग पाकिस्तान में, उनकी दुआओं से अल्लाह ताला ने आज पाकिस्तान को बचा लिया है। आज के दिन पूरी पाकिस्तान की कौम के लिए एक अजीम दिन है कि इस ऐवान ने एक सिलेक्टेड वजीर आजम, झुर्रू की पैदावार वजीर आजम को आइन और कानून के जरिए अपने घर का रास्ता बताया है। जनाब स्पीकर, अगर इवन एन आयोटा ऑफ एनी शेड ऑफ एविडेंस खुदा ना खास्ता आ जाए कि हम किसी बैरूनी साजिश का शिकार हुए, कहीं ये साबित हो जाए या हमारी इन्वॉल्वमेंट साबित हो जाए, तो मैं यहां पर आपको गवाह बनाकर, उस खुदाए बुजुर्ग बरतर को गवाह बनाकर ये कहता हूं कि मैं 1 सेकंड में वजारत उज़्मा से इस्तीफा देकर घर चला जाऊंगा। जनाब स्पीकर, নদিয়ার হাসখালির ঘটনায় পুলিশ কি বলছে সরাসরি শুনবো। আছে এবং 4 থেকে 5 দিন কেটে যায়, তারপর ওনারা কিন্তু চাইল্ড লাইনে যখন যায় তারপর কি ওনারা থানায় আসেন। তারা কিন্তু ওনারা থানায় আসেন। কেন ভয় পাচ্ছিলেন? ওনারা বলছেন ভয় পেয়েছেন, ঠিক আছে। তো কী কারণে ভয় না পেয়েছেন সেটা আমরা খতিয়ে দেখছি। ওনার বক্তব্য যিনি ভয় পেয়েছেন, বাট কী কারণে উনি ভয় পেয়েছেন, কে ওনাকে ভয় দেখিয়েছে, তো সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। কারা সৎকার করতে নিয়ে গেছিল? এই অভিযুক্তের লোকেরাই সৎকার করতে নিয়ে গেছে, এমন একটা অভিযোগ আসছে। উনি বলছেন পাড়ার লোক। তো পাড়ার লোক বলতে ওনারাও তো একটা গ্রামে থাকেন, সেই গ্রামের আশেপাশে অনেক বাড়ি আছে, ঠিক আছে। তো সেটা কি ব্যাপার আছে, ওনারা কিছু নাম দিচ্ছে, সেগুলো আমরা ভেরিফাই করছি যে কারা এর মধ্যে ছিল, কী কারণ ছিল। কারণ কোনো ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেমও হয়নি, এত তাড়াহুড়ো করে কী কারণে করা হলো সেটা আমরা খতিয়ে দিচ্ছি। এভিডেন্স বলতে যারা যে কমপ্লেনেন্ট আছেন, ওনার বাড়ির আশেপাশে ওনার রিলেটিভস থাকেন, তাদের আমরা নিচ্ছি স্টেটমেন্ট। যে ডাক্তারের কাছে উনি ওষুধ আনতে গেছিলেন তাদের গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে। শ্মশান ঘাটে একজন ছিলেন যিনি দেখভাল করেন, তার আমরা জবানবন্দি নিচ্ছি। আর তারপর উনি যেটা বলছেন যে যারা পৌঁছে দিয়ে যায় মেয়েটাকে, আমরা তাদেরও খোঁজ পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকেও আমরা আগামীকাল তাদেরকেও কোর্টে আমরা পাঠাচ্ছি, তাদের স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা। তারা তো মানে রেস্কিউ করে বাড়ি পৌঁছে দিয়েছিল, তারাও হুমকি দিচ্ছে এরকম একটা উনি বলছেন যে তারাও হুমকি দিয়েছে, এবং উনি বলছেন উনি তাদেরকে চেনেন না। কিন্তু ওনারা কিন্তু যখন আমরা খোঁজ খবর করে তাদের খোঁজ পেয়েছি, এবং ওনারা কিন্তু মানে আমাদের সামনে বলেছেন পুরো ব্যাপারটা, যে ওনারা মেয়েটাকে অসুস্থ দেখে ওনাকে বাড়ি পৌঁছে দেন এবং ওনারা বলেন, এবং ওনারা কিন্তু নিজের পরিচয় রিভিল করেছেন। ওনারা যে নিজের হাইড করছেন এরকম কোনো ব্যাপার নেই।
তো তাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা এই কারণে কালকে তাদের জবানবন্দি নেওয়ার জন্য কালকে তাদেরকে আমরা আদালতে পাঠাবো। মেয়েটি অসুস্থ